নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাস সৈয়দ আর আপনারা দেখছেন দ্য বিগ স্টোরি। আজ এমন এক সত্যের পর্দা উন্মোচন করব আমরা, যা হয়তো আপনি কল্পনাও করেন। সিডনির বন্ডি বিচ আমাদের থেকে হাজার হাজার মাইল দূরে, কিন্তু সিডনির এই হাজার হাজার মাইল দূরের বন্ডি বিচে ডিসেম্বর মাসের 14 তারিখে যখন ইহুদিদের হানুকা উৎসব চলছিল, ঠিক সেই সময় 15 জনকে নৃশংসভাবে খুন করা হয়। আপনি হয়তো ভাববো অস্ট্রেলিয়া বা আমেরিকার ঘটনা আমাদের স্পর্শ করবে না, কিন্তু আমাদের কাছে আসা ওপেন সোর্স ইন্টেলিজেন্স রিপোর্ট বলছে এই আতঙ্কবাদ কিংবা এই সন্ত্রাসের শিকড় এমন এক জায়গায় প্রথুতেও, যা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কিন্তু সব থেকে ভয়ঙ্কর সত্যি হলো, এই হামলা চালিয়েছিল কারা? দুই বিচ্ছিন্ন জঙ্গি বা কোনো বিদেশি দল নয়, হামলা চালিয়েছিল বাবা ছেলে। ঠিক শুনছেন, সাজিদ আকরাম বয়স 50, যিনি ফল বিক্রি করতেন, আর তার 24 বছরের ছেলে নাভেদ আকরাম। একটি ফল দোকানের আড়ালে লুকিয়ে গ্লোবাল জেহাদের প্ল্যান। তারা দুজনেই পাকিস্তানি বংশোদ্ভূত। নাভেদ ছিল বেকার রাজমিস্ত্রি। হামলা করার আগে তারা তাদের গাড়িতে দুটি আইসিসের পতাকা রেখেছিল এবং তারা ইসলামিক স্টেটের প্রতি আনুগত্য প্রকাশ করেছিল। প্রশ্ন হলো, একজন সাধারণ ফল বিক্রেতা এবং তার বেকার ছেলে এত সুদূরে অস্ট্রেলিয়ায় বসে কিভাবে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর অঙ্গ হতে পারে? এখানেই আসছে সবচেয়ে বড় সংযোগ। সিডনির বন্ডি বিচ থেকে হাজার হাজার মাইল দূরে অবস্থিত ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডির যোগসূত্র। তদন্তকারীরা ডিজিটাল প্রমাণ খুঁজে পেয়েছেন যে সাজিদ এবং নাভেদের যোগাযোগ ছিল পাকিস্তান ভিত্তিক কিছু ব্যক্তির সাথে। এই যোগাযোগই প্রমাণ করে সন্ত্রাসের আঁতুড়ঘরটা ঠিক কোথায়। আমাদের হাতে এই মুহূর্তে যে বিস্তৃত ওসিন্ট রিপোর্ট, ওপেন সোর্স ইন্টেলিজেন্স রিপোর্ট এসেছে, তাতে স্পষ্টভাবে জানানো হচ্ছে পাকিস্তান একটি সুসংগঠিতভাবে পদ্ধতিগত উপায়ে প্রশিক্ষণ এবং লজিস্টিক্সের কেন্দ্র হিসেবে কাজ করছে। কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং তাদের রাষ্ট্রীয় নীতির অংশ। এই রিপোর্ট বলছে পাকিস্তানের সামরিক বাহিনী এবং আইএসআই এই সন্ত্রাসী প্রশিক্ষণ ব্যবস্থা বজায় রাখতে সরাসরি সমন্বয় করে। শুধু তাই নয়, লস্করে তয়বা, জৈশ-এ মোহাম্মদ, হিজবুল মুজাহিদিন, এই সব প্রধান জঙ্গি গোষ্ঠীগুলি পাকিস্তানেই ঘাঁটি তৈরি করেছে। তারা মূলত বাওয়ালপুর, মুর্দিকে এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মুজাফফরাবাদ ও কোটলির মতো জায়গাগুলোতে নিজেদের অবকাঠামো গড়ে তুলেছে। এই কেন্দ্রগুলির ছবি দেখলে আপনারা রীতিমতো আটকে উঠবেন, আপনার চোখ কপালে উঠবে। আমরা এখন সরাসরি দেখাবো সেই সব ঠিকানা যেখান থেকে ভারতে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে মৃত্যুর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। শুরু করা যাক লস্করে তয়বা দিয়ে। পাঞ্জাব প্রদেশের মুর্দিকেতে অবস্থিত তাদের প্রাথমিক সদর দপ্তর মার্কাজ-এ তয়বা প্রায় 200 একর জমির কমপ্লেক্সে তৈরি। এটি একটি প্রধান আদর্শগত সদর দপ্তর, যা অপারেটিভ এবং আত্মঘাতী বোমারুদের প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে কাজ করে। এখানে মাদ্রাসা রয়েছে, হাসপাতাল রয়েছে, এমনকি ফিশ ফার্মও আছে, যা ছদ্ম অপারেশন হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ একটা ফ্রন্ট হিসেবে ব্যবহার করা হয়। 2004 সালের মধ্যে এই কেন্দ্র থেকে 10,000-এরও বেশি জঙ্গি প্রশিক্ষণ পেয়েছিল। তার মানে মনে রাখবেন, 2008 সালের মুম্বাই হামলার অপরাধীদের প্রশিক্ষণও এই মুরিদকে থেকেই দেওয়া হয়েছিল। এরপর আসি জৈশ-এ মোহাম্মদের কথায়। তাদের প্রধান ঘাঁটি ভাওয়ালপুরের মার্কাজ সুবহানাল্লাহ। 25 একর জমি জুড়ে বিস্তৃত এই কেন্দ্রই আত্মঘাতী বোমারু তৈরির কর্মসূচি চলে। আর 2019 সালের পুলওয়ামা হামলায় যেখানে 40 জন সিআরপিএফ জওয়ান নিহত হন, তার প্রধান দায়িত্ব ছিল এই জৈশ-এ মোহাম্মদের ওপর। আইএসআই তাদের লজিস্টিক্স এবং আর্থিক সহায়তা দিয়ে আসছে বলে নথিভুক্ত করা হয়েছে। কিন্তু কিভাবে একজন সাধারণ যুবক রাতারাতি জঙ্গি হয়ে ওঠে? তাদের রিক্রুটমেন্টের একটা সুনির্দিষ্ট মডেল কি আছে? একেবারে আছে। 3টি ধাপে সেটা কাজ করে। কিভাবে একটি শিশুকে দীর্ঘমেয়াদী প্রক্রিয়ায় জেহাদে পাঠানো হয়, চলুন দেখাবো সেই ভয়ঙ্কর 3 স্টেপ মডেল। এই মডেলের প্রথম ধাপ হলো আদর্শগত দীক্ষা বা আইডিওলজিক্যাল ইন্ডক্ট্রিনেশন। পাকিস্তানের প্রায় 60% রিক্রুট এই ধর্মীয় সেমিনারি
বা মাদ্রাসা ব্যবস্থার মাধ্যমে জঙ্গিবাদের প্রবাস কিংবা প্রবেশ পথ খুঁজে পায়। এখানে সালাফি জিহাদি মতাদর্শ এবং সহিংসতার ধর্মীয় ন্যায্যতা শেখানো হয়, যা চলে মাসের পর মাস, বছর পর্যন্ত। দ্বিতীয় ধাপ, শারীরিক ও সামরিক প্রশিক্ষণ, ফিজিক্যাল অ্যান্ড মিলিটারি ট্রেনিং। এই ডেডিকেটেড জঙ্গি ক্যাম্পগুলোতে 3 থেকে 12 মাসের নিবিড় প্রশিক্ষণ দেওয়া হয়, ইন্টেন্সিভ প্রশিক্ষণ। পাঠ্যক্রমে অস্ত্র চালানো থাকে, বিস্ফোরক প্রস্তুতি থাকে, কৌশলগত যুদ্ধ এবং আত্মঘাতী বোমারু প্রোটোকল সব থাকে। প্রতি মাসে বড় সুবিধাগুলি থেকে 500 জনেরও বেশি জঙ্গি তৈরি হয়। প্রশিক্ষকরা সাধারণত প্রাক্তন সামরিক কর্মী কিংবা প্রাক্তন কমান্ডো। তৃতীয় ধাপ হলো অপারেশনাল ডেপ্লয়মেন্ট। এই প্রশিক্ষিত জঙ্গিদের আঞ্চলিক বা আন্তর্জাতিক লক্ষ্যগুলিতে মোতায়েন করা হয়। ঠিক শুনছেন, আন্তর্জাতিক লক্ষ্য। এর মানে কি বলুন তো? এর মানে হলো অস্ট্রেলিয়ার বন্ডি বিচের সাজিদ নাভিদ। এই জঙ্গিবাদের জাল আমাদের প্রতিবেশী দেশগুলিতে থেমে নেই। এই জেহাদিরা পাকিস্তানি প্রবাসীদের মাধ্যমে পশ্চিমী দেশগুলিতে, এমনকি যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, এখানে গোপনে রিক্রুটমেন্টের নেটওয়ার্ক তৈরি করে রেখেছে। অসিন্ট রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে, পাকিস্তানের সন্ত্রাসী অবকাঠামো বৈশ্বিকভাবে পাকিস্তানি প্রবাসীদের মাধ্যমে ছড়িয়ে পড়ছে। ইউনাইটেড স্টেটসের অর্থ সংগ্রহ, উপসাগরীয় অঞ্চল অর্থাৎ ইউএই, সৌদি আরব, সেখান থেকে তহবিল সংগ্রহ এবং উত্তর আমেরিকাতেও অনলাইনে কট্টরপন্থার মাধ্যমে রিক্রুটমেন্ট চলছে। বন্ডি বিচের ঘটনায় এটাই প্রতিফলিত হয়েছে। নাভেদ আকরামও সিডনির আল মুরাদ ইনস্টিটিউটে 1 বছর সময় কাটিয়েছিল। তার যোগাযোগ ছিল 2019 সালের এক আইএস জঙ্গি প্লটের সাথে যুক্ত এক ব্যক্তির সঙ্গে। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য, সাজিদ আকরামের 2015 সালের থেকে একটি বৈধ অস্ত্রের লাইসেন্স ছিল, যা অস্ট্রেলিয়ার কঠোর অস্ত্র আইনে খুবই অস্বাভাবিক। এই লাইসেন্সের আড়ালে সে দীর্ঘ ব্যারেলযুক্ত কিংবা লং ব্যারেলড রাইফেল এবং গোলাবারুদ মজুত করেছিল। স্পষ্টতই বন্ডি বিচের হামলা ছিল একটি প্রশিক্ষণপ্রাপ্ত কৌশলগত হামলা, যা প্রমাণ করে তারা আন্তর্জাতিক নেটওয়ার্ক থেকে নির্দেশনা পেয়েছিল। এই আন্তর্জাতিক হুমড়িটি যখন চরমে, তখন ভারত চুপ করে বসে থাকেনি। এবছর অর্থাৎ 2025 সালের মে মাসে ভারত এক ঐতিহাসিক সামরিক পদক্ষেপ নিয়েছিল, নাম অপারেশন সিঁদুর। অপারেশন সিঁদুর চালু হয়েছিল গত 22 এপ্রিল 2025 সালের পহলগাম সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসেবে। এই আক্রমণে লস্করে তৈবার জঙ্গিরা 25 জন ভারতীয় এবং 1 জন নেপালি নাগরিককে হত্যা করেছিল। ভারতের 3 বাহিনী, সেনা, নৌসেনা, বিমান বাহিনী একসঙ্গে পাকিস্তান এবং পিওকে জুড়ে মোট 9টি সন্ত্রাসবাদী কেন্দ্রকে একেবারে বিমান হামলায় শেষ করে দিয়েছিল। এর মধ্যে 4টি পাকিস্তান এবং 5টি পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অবস্থিত ছিল। মুরিদকের সেই 200 একরের লস্করে তৈবার সদর দপ্তর এবং বওয়ালপুরের জয়েশে মোহাম্মদের সদর দপ্তর দুটোই স্যাটেলাইট ইমেজে ধ্বংস হয়ে গিয়েছিল। এটাই দেখেছিলাম আমরা। কিন্তু পাকিস্তান রাষ্ট্র কি শুধুমাত্র তাদের ভূখণ্ডে এই ক্যাম্পগুলিকে আশ্রয় দেয়, নাকি আরও বেশি কিছু করে? আমেরিকার জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান অ্যাডমিরাল মাইক মিউলেন এক সময় কংগ্রেসের কাছে সাক্ষ্য দিয়েছিলেন, যেখানে তিনি বলেছিলেন জঙ্গি গোষ্ঠীগুলি পাকিস্তানের ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স এজেন্সি কিংবা আইএসআই এর একটি কৌশলগত ট্যাকটিক্যাল ওয়েপন। এই রিপোর্ট প্রমাণ করে আইএসআই কেবল আশ্রয় দেয় না, তারা সরাসরি অর্থ এবং কৌশলগত সহায়তা প্রদান করে। আইএসআই কর্মীরা জঙ্গি প্রশিক্ষণ দেয়, সামরিক গোয়েন্দা তথ্য ভাগ করে নেয়, এমনকি সীমান্ত পারাপারেও সুবিধা দেয়। স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলোর নজর এড়িয়ে এই ক্যাম্পগুলো সক্রিয় থাকে। পাকিস্তানি সেনাবাহিনীও সামরিক অস্ত্র ও সরঞ্জাম সরবরাহ করে। সংক্ষেপে বলতে গেলে পাকিস্তান সন্ত্রাসবাদকে একটি রাষ্ট্রীয় নীতি হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। অপারেশন সিঁদুরের মাধ্যমে ভারত এই সন্ত্রাসী অবকাঠামোতে বড় আঘাত এনেছিল, শত শত কোটি টাকার সম্পদ ধ্বংস করেছিল। কিন্তু এই আঘাত সত্ত্বেও লস্করে তৈবার প্রতিক্রিয়া কী ছিল?
মে মাসে মুরিদকের ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে এক জঙ্গি কমান্ডার যার নাম কাসেম, তিনি একটি ভিডিও বার্তা প্রকাশ করেছিলেন। কি সেই ভয়ঙ্কর প্রতিজ্ঞা যা আমাদের ঘুম কেড়ে নিয়েছিল? ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে সে কি এমন ঘোষণা করেছিল যা ভারতের সামরিক সাফল্যকেও চ্যালেঞ্জ জানাচ্ছে? কমান্ডার কাসেম বলেছিলেন, আমরা এই মার্কাজকে আরো বড় করে আবার তৈরি করব। বিশাল চ্যালেঞ্জ। তবে এর মানে হলো তাদের সাংগঠনিক সংহতি এবং আর্থিক স্থিতিশীলতা এখনো রয়েছে। তারা এই ধ্বংসাত্মক আঘাত সহ্য করার ক্ষমতা রাখে এবং এই পুনর্নির্মাণের ঘোষণা এটাই প্রমাণ করে যে সামরিক হামলার পরেও জঙ্গিবাদকে টিকিয়ে রাখার মতো যথেষ্ট টাকা এবং আদর্শগত দৃঢ়তা পাকিস্তান তাদের দিচ্ছে। এই টাকাটা আসছে কোত্থেকে? আইএসআই এর বরাদ্দের বাইরেও তারা অর্থ সংগ্রহের জন্য এক ভয়ানক আন্তর্জাতিক জাল বিছিয়েছে। আপনি কি জানেন, ড্রাগ পাচার এবং ফল দোকানের মতো নিরীহ ব্যবসার আড়ালেও লুকিয়ে আছে জঙ্গি অর্থায়নের রুট? সাজিদ এবং আকরাম তারা কিন্তু ফল ব্যবসায়ী ছিল, মাথায় রাখবেন। সন্ত্রাসী অর্থায়নের কাঠামো খুবই জটিল। আইএসআই সরাসরি বরাদ্দ দেয় ঠিকই, কিন্তু তারা ধর্মীয় ও দাতব্য সংস্থাগুলি, এনজিও ফ্রান্ট গ্রুপস, তাদের মাধ্যমেও টাকা সংগ্রহ করে। এমনকি মাদ্রাসার অনুদান এবং মসজিদের সংগ্রহের মাধ্যমেও তহবিল তৈরি হয়। এই অর্থের আন্তর্জাতিক উৎসও রয়েছে, যার মধ্যে উপসাগরীয় অঞ্চলের প্রবাসী পাকিস্তানিরা একেবারে অন্যতম ভূমিকা নেয়। মজার বিষয় হলো, মুরিদকে মসজিদের নির্মাণে ওসামা বিন লাদেন 1 কোটি টাকার বেশি অবদান রেখেছিলেন, যা নথিবদ্ধ রয়েছে। এছাড়াও তারা অবৈধ কাজ করে, যেমন হেরোইন ও মেথামেফিস্টোমিন পাচার এবং আফগানিস্তান থেকে অস্ত্র পাচার করে। বন্ডি বিচের সাজিদ আকরামও একটি ফলের দোকানের মালিক ছিল, যা অর্থ পাচারের জন্য ব্যবহৃত হতো। সুতরাং বন্ডি বিচ হামলা বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি এক সিস্টেমের ফল। যদি বলি শ্রীলঙ্কার ইস্টার বোমা হামলা, ক্রাইস্ট চার্চের হামলা বা কাশ্মীরের সম্প্রতি পহেলগাঁও হামলা, সব কিছুর পেছনে একটি কমন থ্রেড আছে, এবং সেই থ্রেড হলো পাকিস্তান ভিত্তিক প্রশিক্ষণ ও সমন্বয়। যে তুলনামূলক বিশ্লেষণের কথা বলছিলাম, সেই তুলনামূলক বিশ্লেষণ দেখলেই আপনি বুঝতে পারবেন পাকিস্তানি প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গিরাই তৃতীয় দেশে হামলা চালাচ্ছে। বন্ডি বিচ মডেল দেখিয়ে দিল পাকিস্তান ভিত্তিক নেটওয়ার্কগুলি পশ্চিমী দেশগুলিতে প্রবাসী জনসংখ্যাকে কট্টরপন্থী হিসেবে গড়ে তোলে এবং সুপ্ত কোষগুলিকে সক্রিয় করে। ভৌগোলিক দূরত্ব আজ আর কোনো সুরক্ষা দিতে পারে না। সাজিদ আকরামের মতো লোক যারা পশ্চিমে বৈধভাবে বসবাস করে, তাদের মাধ্যমে সামরিক গ্রেডের অস্ত্র এবং বিস্ফোরক ব্যবহার করে হামলা চালানো সম্ভব। সুতরাং কেবল সামরিক হামলা যথেষ্ট নয়, আন্তর্জাতিক স্তরে গোয়েন্দা তথ্য ভাগ করে নেওয়া, ইন্টেলিজেন্স শেয়ারিং, আর্থিক নজরদারি বাড়ানো এবং প্রবাসীদের মধ্যে কট্টরপন্থার বিরুদ্ধে কাজ করা জরুরি। পাকিস্তানকে আন্তর্জাতিক সাহায্য বন্ধ করার শর্ত চাপাতে হবে এবং আমেরিকাকে আর আইএমএফের লোন পাইয়ে দিলে হবে না পাকিস্তানকে, যাতে পাকিস্তান এই সন্ত্রাসী কেন্দ্রগুলিকে বন্ধ করে। বন্ডি বিচের হামলা অস্ট্রেলিয়ার মাটিতে হলেও এটি পাকিস্তানের রাষ্ট্রীয় মদতপুষ্ট প্রাতিষ্ঠানিক সন্ত্রাসের অনিবার্য পরিণতি। যতক্ষণ পর্যন্ত পাকিস্তান তার ভূখণ্ডে এই আন্তর্জাতিক জেহাদি নেটওয়ার্কগুলিকে অভয়ারণ্য হিসেবে রক্ষা করে যাবে, ততক্ষণ পর্যন্ত বিশ্বের কোনো দেশই নিরাপদ নয়। কারণ যখন একটি রাষ্ট্র জঙ্গিবাদকে তার নীতি হিসেবে গ্রহণ করে, তখন ভূগোলের দূরত্ব কোনো সুরক্ষা দিতে পারে না। এই সত্য বিশ্বকে বুঝতে হবে আর কঠোর ব্যবস্থা নিতে হবে। শুনুন, আরেকবার আপনাদের বলি, পাকিস্তান প্রচুর কথা বলছে, জানেন তো। যেমন ধরুন এই বন্ডি বিচে, যেটা আমাদের থেকে অনেক হাজার হাজার মাইল দূরে, আপনি ভাবছেন 14ই ডিসেম্বরে ইহুদিদের হানুক্কা উৎসব চলাকালীন 15 জনকে নৃশংসভাবে যে খুন করার ঘটনা, তাতে আমার কি আপনার কি? আপনি হয়তো ভাবছেন অস্ট্রেলিয়া বা আমেরিকার ঘটনা আমাদের স্পর্শ করবে না, কিন্তু বিশ্বাস করুন, যে অসিন্ট রিপোর্ট কিংবা ওপেন সোর্স ইন্টেলিজেন্স রিপোর্ট আমাদের হাতে রয়েছে,
সেই ওপেন সোর্স ইন্টেলিজেন্ট রিপোর্ট বলছে এই আতঙ্কবাদের শিকড় এমন এক জায়গায় প্রথিত যা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সব থেকে ভয়ঙ্কর শক্তি হলো এই হামলা চালিয়েছিল কারা? কোনো জঙ্গি সংগঠন নয়, এক বাবা ও ছেলে। সাজিদ আকরাম, যার বয়স 50, তিনি ফল বিক্রি করতেন, আর তার ছেলে 24 বছরের নাভেদ আকরাম। এই ফল দোকানের আড়ালে লুকিয়েছিল গ্লোবাল জেহাদের প্ল্যান। এরা দুজনেই পাকিস্তানি বংশোদ্ভূত। নাভিদ বেকার রাজমিস্ত্রি, হামলা করার আগে তার গাড়িতে দুটি ISIS পতাকা কিংবা ISIS-এর পতাকা রেখেছিল এবং তারা ইসলামিক স্টেটের প্রতি আনুগত্য স্বীকার করেছিল। একজন সাধারণ ফল বিক্রেতা এবং তার বেকার ছেলে সুদূর অস্ট্রেলিয়ায় বসে কিভাবে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর অঙ্গ হতে পারে যদি কোনো স্টেট স্পন্সার্ড মডিউল না থাকে? সিডনির বন্ডি বিচ থেকে হাজার হাজার মাইল দূরে অবস্থিত ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডি এটার যোগসূত্র। তার ডিজিটাল প্রমাণ পাওয়া গেছে। সাজেদ ও নাভিজের যোগাযোগ ছিল পাকিস্তানের একাধিক ব্যক্তির সাথে, হ্যান্ডলারদের সাথে। সেই যোগাযোগ প্রমাণ করছে সন্ত্রাসের আঁতুড়ঘরটা আসলে ঠিক কোথায়। রিপোর্ট স্পষ্ট বলছে পাকিস্তান একটি সুসংগঠিত পদ্ধতিগত উপায়ে প্রশিক্ষণ ও লজিস্টিক্সের কেন্দ্র চালাচ্ছে, যেখান থেকে তাদের রাষ্ট্রীয় নীতির অংশ হিসেবে উঠে আসছে একটাই কথা: সন্ত্রাসবাদ। যতক্ষণ ISI সন্ত্রাসী প্রশিক্ষণ ব্যবস্থা বজায় রাখবে, ততদিন লস্করে তৈবা, জৈশ-এ মোহাম্মদ, হিজবুল মুজাহিদিনের মতো কিংবা ISIS-এর মতো জঙ্গি গোষ্ঠীগুলো পাকিস্তান থেকে প্রশিক্ষণ নিয়ে সরাসরি বিশ্বের যে কোনো জায়গায় অ্যাটাক করতে পারে। বিশ্বকে সচেতন হতে হবে, পাকিস্তানকে কোণঠাসা করতে হবে। শুধু তাই নয়, আন্তর্জাতিক ফান্ডিং দেওয়া বন্ধ করতে হবে, কারণ সেই একটাই কারণ, সেটাই একটাই উপায় পাকিস্তানের মতো রাষ্ট্রের হাত থেকে সন্ত্রাসবাদকে চিরকালের জন্য শেষ করা। এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ।